ঘরগুলো সুন্দর করে গোছানো সবে শেষ করলো গোপা। একবার চোখ বুলিয়ে নিল চারদিকে। সবকিছু ঠিকঠাক জায়গাতে আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে দক্ষিণের বারান্দাটা এসে দাঁড়ালো। এই বারান্দাটা তার বড় প্রিয় জায়গা। তার অনেক দুঃখের, কষ্টের, মন কেমনের অপেক্ষার সাক্ষী। বারান্দায় রাখা টবের গাছগুলোর উপর পরম মমতায় হাত বোলালো গোপা। এই বাড়িতে এই গাছগুলো তার সবচেয়ে কাছের মানুষ। তা না হলে তো সেই বাড়িতে পরের বাড়ির মেয়ে বা বাইরের লোক হিসেবেই রয়ে গেল চিরকাল। তবে হ্যাঁ, বয়সের ভারে নুচ্চ হয়ে গিয়ে তার শ্বশুর শাশুড়ি তাকে বাড়ির বউ কথাটা বেশ কয়েকবার বলেছিল বটে। তবে সেটা নিতান্তই প্রয়োজনের খাতিরে। বাড়ির বউয়ের মর্যাদা সে কোনোদিনই পায়নি। তবে এ নিয়ে হাজার আক্ষেপ করার তার কিছু নেই। কাল থেকে তার জন্য অপেক্ষা করছে এক নতুন সকাল। সে বাঁচবে তার নিজের পরিচিতিতে জীবনের বাকি কটা দিন। তবে সন্দীপকে এ ব্যাপারে কিছুই বলেনি গোপা। যদিও স্বামী হিসেবে তার জানার অধিকার ছিল, কিন্তু এতদিনের বিবাহিত জীবনে সন্দীপও তো তার কোনো সিদ্ধান্তের কথা তাকে জানায়নি বা তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি। তাহলে নিয়ম মানার দায়টা তারই বা একার হবে কেন? যাবার সময় জানিয়ে গেলেই হলো। সন্দীপ কলেজ থেকে ফিরে হাত মুখ ধুয়ে সোফাতে বসতেই চা জল খাবার নিয়ে হাজির হলো গোপা। চায়ে চুমুক দিয়ে সন্দীপ বলল, বাহ, সত্যি চাটা তুমি দারুণ করো। এক চুমুকেই ক্লান্তি গায়ে। গোপার ঠোঁটে একটা হালকা বিদ্রুপের হাসি খেলে গেল। সেটা দেখে সন্দীপ বলল, আজকাল আমার সব কথাতেই তুমি এরকম বিদ্রুপ করে হাসো কেন? এবার গোপা সন্দীপের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, হঠাৎ বিয়ের প্রায় 25 বছর পর এই প্রশংসা অবিশ্বাস্য লাগছে তো, তাই। আর এই প্রশংসা করার জন্য তো একটু স্থান কাল পাত্র দেখা দরকার। সকলের সামনে তো আর সবসময় সকলের প্রশংসা করা যায় না। সন্দীপের অকপট স্বীকারোক্তি। একটু ভুল হলো, বলো সকলের সামনে বউয়ের প্রশংসা করা যায় না, তাতে তোমার পৌরুষত্বে আঘাত লাগে। ভয় হয় যদি বাড়ির লোক স্ত্রৈণ বলে ভাবে, যদি তারা অসন্তুষ্ট হয়। অথচ কি অদ্ভুত দেখো, মেয়েরা স্বামীর প্রশংসা করলে বাড়ির সকল লোকজন খুব খুশি হয়। মেয়েদেরকে শেখানো হয় স্বামী যতই খারাপ হোক, স্বামী নিন্দা করা অনুচিত। গলায় বেশ ক্ষোভ মিশিয়ে কথাগুলো বলল গোপা। এবার সন্দীপ একটু উত্তেজিত ভাবে বলল, সারাদিন কলেজে এত খাটাখাটনির পর এসে এসব তর্কাতর্কি ঝগড়া ভালো লাগে না গোপা। ঠিক আছে, এবার থেকে না হয় আর প্রশংসা করব না। এবার গোপা একটু মৃদু হেসে বলল, এখন থেকে প্রশংসা বা নিন্দা কোনোটাই করার আর দরকার পড়বে না। আমি কাল চলে যাচ্ছি আমার মামার কাছে। মামার কাছে? হঠাৎ? কবে ফিরবে? অবাক হয়ে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলো সন্দীপ। এবার গোপা শান্ত স্বরে বলল, হঠাৎই সবকিছু ঠিক হয়ে গেল। আমি আর ফিরবো না কোনোদিনই, ওখানেই থাকবো পাকাপাকি ভাবে। আসলে তোমাকে তো বলেছিলাম, মামা অনেকদিন ধরেই তার বাড়িতে একটা ছোট অনাথ আশ্রম খোলার চেষ্টা করছিল। ফাইনালি সেটা হচ্ছে। বাড়িটা মোটামুটি বড়, আর সঙ্গে কিছুটা জমিও আছে। অনেক প্রতিবেশী এবং স্থানীয় প্রশাসন সাহায্য করায় কাজটা করতে পেরেছে মামা। আসলে সারা জীবন তো মামা আমার জন্য বিয়ে বা সংসার কিছুই করতে পারলো না। আমি ঠিক করেছি বাকি জীবনটা ওই আশ্রমে বাচ্চাদের পড়াশুনো করার আর দেখাশোনা করে কাটিয়ে দেব। রমাদিকে বলে দিয়েছি, তোমার রান্না বান্না, বাড়ির অন্যান্য কাজ দুবেলা এসে করে দেবে। এবার সন্দীপ হাতের চায়ের কাপটা টেটের উপর বেশ জোর শব্দ করে রেখে বিরক্ত হয়ে বলল, তোমার কি এখানে কোনো অভাব আছে যে অনাথ আশ্রমে গিয়ে বাচ্চা দেখার কাজ করতে হবে? গোপা এবারও শান্তভাবে বলল, না, খাওয়া পড়ার অভাব নেই ঠিকই, তবে অভাব আছে সম্মানের, অভাব আছে ভালোবাসার, অভাব আছে ভালো থাকার, অভাব আছে নিজস্ব পরিচিতির। এবার সন্দীপ একটু গর্বিত হয়েই বলল, অধ্যাপক সন্দীপ সেনের স্ত্রী এই সংসারের গৃহকর্ত্রী।
পরিচয়টা কি খুবই অসম্মানের? কিন্তু এই পরিচয়টা তো শুধুমাত্র কাগজে কলমে, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আসলে তো এই বাড়িতে আমার সম্মান কাজের দিদি রমাদির থেকেও কম। রমাদি চাইলে দুদিন কাজে না আসলেও পারে, কিন্তু আমি পারি না। বিয়ের পর থেকে সকলের মন জুগিয়ে সকলকে খুশি করতে করতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে আমি নিজে কিসে খুশি হই। সেটা জানার প্রয়োজন তোমরা কখনো বোধই করনি। এরপর গোপা একটু উদাসীন ভাবে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে বলে চলল, জানো তো সন্দীপ, খুব ছোটবেলায় আমি নিজের মা বাবাকে হারিয়েছিলাম। মামা আমাকে নিজের কাছে নিয়ে এসেছিল। মামা, দাদু, দিদা আমাকে খুব ভালোবাসতো। আমাকে মানুষ করতে গিয়ে মামার বিয়ে করে ওঠা হয়নি। সব সময় বলতো, মামি যদি আমাকে মেনে না নেয়। পড়াশোনাতে আমি বেশ ভালোই ছিলাম। দিদার শরীর খারাপ থাকতো বলে পড়াশোনার সাথে সাথে বাড়ির সব কাজও শিখে নিয়েছিলাম। গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, কিন্তু বাড়ি থেকে ইউনিভার্সিটি অনেক দূরে ছিল বলে পোস্ট গ্রাজুয়েশনটা করতে পারলাম না। হোস্টেলে রেখে আমাকে পড়াবে এমন আর্থিক ক্ষমতা আমার মামার ছিল না। বাড়িতে ব্যাচ করে কোচিং ক্লাস নেওয়া শুরু করেছিলাম, আর স্কুলের চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে স্কুলে পড়ানোটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল বলতে পারো। তারপরে তোমাদের কোনো এক আত্মীয় ওই বিয়ের সম্বন্ধ টেনেছিল। বিশ্বাস করো, আমি প্রথমে কিছুতেই রাজি হইনি, কিন্তু মামা বলল, দেখ গোপা, ছেলেটি অধ্যাপক, শিক্ষক হিসেবে কলেজে বেশ সুনাম। এমন একটা ছেলের সাথে তোর বিয়ে হলে তোর স্বপ্ন পূরণে আর কোনো বাধা থাকবে না। কলকাতায় সুযোগ সুবিধা অনেক বেশি। ছেলেটির কাছ থেকে তুই পড়াশোনার ব্যাপারে সাহায্য পাবি অনেক। কলকাতায় বেসরকারি স্কুল আছে অনেক। চাইলে পোস্ট গ্রাজুয়েশনটাও তুই করে নিতে পারিস ওখানে। দেখবি তুই খুব ভালো থাকবি। মামার কথা মেনে নিয়ে আমি দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলাম। কিন্তু বিধি পাম, আমি আর মামা দুজনেই ভুল বুঝেছিলাম। মা বাপ মরা গরিব বাড়ির মেয়েকে বউ করে আনা হয়েছিল সংসারের সমস্ত কাজকর্ম করার জন্য। তার জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করা, চাকরির পরীক্ষার ব্যবস্থা করা ছিল সোনার পাথরবাটি আর কাঁঠালের আমসত্ত্বর গল্প। তবুও আমি তোমাকে, তোমার বাড়ির সকলকে অনেক অনুরোধ করেছিলাম অন্তত কিছু টিউশন যেন আমি করতে পারি। তাতে আমার পড়াশোনার চর্চাটা থাকবে, আমার নিজের একটা জগৎ থাকবে। তোমার মা বলেছিলেন, টিউশন করে আর কত টাকা রোজগার করবে? ওই টাকা তো আমরা বাড়ির কাজের লোককে মাইনে দিই। তার থেকে মন দিয়ে সংসার করো, আমার ছেলেকে সুখী করো। নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে তোমার মায়ের কথা মতো তারপর সেই চেষ্টা করাই শুরু করেছিলাম। তোমার পছন্দের রান্না, পছন্দের টিফিন, সুন্দর করে ঘর গোছানো, তোমার জামা কাপড় কাচা, ইস্ত্রি করা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা, এসবের মধ্যে নিজেকে ব্যস্ত করে ফেলেছিলাম। সংসারের সব কাজের মধ্য দিয়েই নিজেকে সুখী করার চেষ্টা করছিলাম। প্রতিদিনই তোমার পছন্দের কোনো না কোনো পদ রান্না করে আমি চাতক পাখির মতো তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম সামান্য একটু প্রশংসা শোনার জন্য। রোজই ভাবতাম একদিন তুমি হাসি মুখে বলবে, গোপা, রান্নাটা দারুণ হয়েছে, দারুণ খেলাম। আমার মনে আছে জানো, একদিন আমি শুক্তো রান্না করেছিলাম, তুমি খেয়ে বলেছিলে শুক্তোটা ভালো হয়েছে। সেটা শুনে তোমার মা বলেছিলেন, বিয়ের পরপরই বউয়ের হাতের শুক্তো এত ভালো লাগলো যে শুক্তো মিষ্টি লাগছে নাকি? বিয়ের পরপরই এত পরিবর্তন? সেটাই ছিল প্রথম, আর সেটাই ছিল শেষ দিন। এরপর থেকে তোমার মা বাবা এবং বিশেষ করে বোন যখন আসতো শ্বশুরবাড়ি থেকে, তুমি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই প্রশংসার বদলে আমার সব কাজের সমালোচনা শুরু করলে, শুধু এটা প্রমাণ করার জন্য যে তোমার বিয়ের পর কোনো বদল হয়নি। কোনোদিন রান্নায় নুন বেশি, কোনোদিন ঝাল বেশি, কোনোদিন বা শার্ট প্যান্ট ঠিক মতো ইস্ত্রি হয়নি, ঘর সুন্দর করে গোছানো নেই, আলনায় জামা কাপড় গোছানো নেই, ঘরের ঝুল ঝাড়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। ঘরের কোনো না কোনো কাজ নিয়ে আমার সমালোচনা করতে করতে আমার আত্মবিশ্বাসকে তুমি প্রায় তলানিতে পৌঁছে দিয়েছিলে। সাংসারিক কোনো সিদ্ধান্তেই
আমার মতামতের কোনো মূল্য ছিল না। আমার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা, এগুলো কেউ জানতে চায়নি কখনো। মামা দাদু দিদার কাছে যখন গেছি, তোমার মায়ের কাছে টাকা চেয়ে নিয়ে যেতে হতো, আবার এসে সে মিলিয়ে বুঝিয়ে দিতে হতো। একটা সময় আমিও ভাবতে শুরু করেছিলাম, সত্যি বুঝি আমি কিছু পারি না। এরপর একটা সময় সংসারের নিয়ম অনুযায়ী বংশ রক্ষার জন্য এসেছিল আমাদের সন্তান। তখনও তোমরা বলেছিলে আমি মা হিসেবে যোগ্য নই। যদিও আমার সন্তান আজ ভালোভাবে পড়াশোনা করছে, ভালো মানুষ হয়েছে, কিন্তু আজ প্রায় 1 বছর হলো তোমার মা বাবা মারা গেছে। সম্পত্তি ভাগের পর বোনেরও আশা কমে গেছে বাড়িতে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে অন্য শহরে। বাড়িতে ফিরে এসে মানুষ বলতে একা আমি, তাই আজকাল তুমি আমার সব কাজের প্রশংসা করো। কিন্তু বিশ্বাস করো, আমি এটা মন থেকে মেনে নিতে পারি না। খুব রাগ হয়। এই সবকিছু সহ্য করার পরেও যেটুকু আত্মবিশ্বাস বেঁচে ছিল, সেটুকু সঞ্চয় করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, জীবনের বাকি যে কটা দিন পড়ে আছে সেটা আমি বাঁচবো নিজের মতো করে। আমার একটা পরিচিতি থাকবে, বাচ্চাগুলোর কাছ থেকে পাবো নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, এখানের মতো হয়তো প্রতিদিন মাছ মাংস থাকবে না, ডাল ভাত থাকবে, কিন্তু তবুও সেটা অনেক সম্মানের। এবার সন্দীপ বেশ অসহিষ্ণু ভাবে বলল, কিন্তু বিবাহ মানে তো সারা জীবন স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার অঙ্গীকার করা। জীবনের শেষ প্রান্তে এসে এমন একটা সিদ্ধান্ত কি স্বার্থপরতা হলো না? এবার গোপা কাপ প্লেট গুলো ট্রেতে তুলতে তুলতে ম্লান মুখে বলল, তো আমরা তো কোনোদিনই একসাথে ছিলাম না। আমার ভূমিকা এ বাড়িতে একটা কাজের লোকের মতোই ছিল। আমাকে সেজন্য এই বাড়িতে আনা হয়েছিল, তো আমাদের সেটাই করে দেবে। আর সত্যি বলতে কি, এত বছর ধরে এ বাড়িতে অবহেলা, অসম্মান, অপমান, সব পৃথিবীতে আমার সমস্ত অনুভূতি আবেগ সবটুকু একেবারে শেষ হয়ে গেছে। তোমার যদি নতুন করে জীবন শুরু করতে ইচ্ছা হয়, তাহলে আমার ডিভোর্স দিতে আপত্তি নেই। জীবনের শেষ কয়েকটা বছর নিজের মতো বাঁচতে যাওয়াটা স্বার্থপরতা নয়। এবার সন্দীপ হাসতে হাসতে বলল, তুমি কি পাগল হলে গোপা? এটা কি বিয়ের বয়স? আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু তুমি কি করে তোমার সন্তান বাবিনের কথা ভুলে গেলে? মা হিসেবে ওর প্রতি তো তোমার কর্তব্য আছে। চিরকালও তো হোস্টেলে থাকবে না। গোপা কাপ প্লেট গুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ওর জন্যই তো এতদিন সংসারে আটকে ছিলাম, না হলে হয়তো এর আগেই কোনো সিদ্ধান্ত নিতাম। আমার ওর সাথে কথা হয়েছে। ওর এবছর ফাইনাল ইয়ার, ভালো ছাত্র, ক্যাম্পাস ইন্টারভিউতে ভালো চাকরি পেয়ে যাবে, হয়তো অন্য কোনো শহরে চাকরি নেবে। ওর বান্ধবী একসাথে কলেজে পড়ে, নাম রিয়া, মেয়েটি ভালো, আমার সাথে কথা হয়েছে। বিয়ের সিদ্ধান্ত যখন নেবে তখন আমাকে ডাকলে নিশ্চয়ই আসবো। মা হিসেবে যে কর্তব্যটুকু করার, সেটা করে যাব। এবার সন্দীপ অসহায় ভাবে রান্নাঘরে গিয়ে গোপার হাত দুটো ধরে বলল, আর একবার কি ভেবে দেখা যায় না গোপা? সিদ্ধান্তটা কি বদলানো যায় না? চাইলে তুমি না হয় এখানে ছাত্রছাত্রী পড়াও। সংসারে এখন তো তেমন কোনো কাজ নেই, আমি সাহায্য করব। গোপা আস্তে আস্তে করে সন্দীপের হাতটা ছাড়িয়ে বলল, এখন আর তো হয় না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সন্দীপ বুঝল, কিছু অভিমান বড্ড গভীর হয়। নিজের ইচ্ছে মতো কাউকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দিলে প্রয়োজনে তাকে টানলে আর ফেরত পাওয়া যায় না।